লুকিয়েছিস না? আয় অর্পা, আই প্রতিদিন আমার ভাল লাগে না এইসব। কেমন লাগে মেজাজটা? অর্পা, বাবা দেখছো মা কত ভয় পায়। মা তুমি এত ভয় পাইছো? আমি একটুও ভয় পাইনি। রোজ রাতে তোমাদের এই ঢং আমার আর ভালো লাগে না। আর এই যে আমাকে ভয় দেখানো এত সোজা না। এটা ঠিক মা, তোমার মাকে ভয় দেখানো খুবই কঠিন কাজ, কারণ তিনি খুবই কঠিন আবার প্রকৃতির। বাবা দেখছো মা কত দেখতে বলে মা নাকি একদমই ভয় পায় নাই। না, এরকম মাঝে মধ্যে তোমার মা ছোটখাটো মিথ্যে কথা বলে, এরকম ছোটখাটো মিথ্যে কথা বলা ওনার পক্ষে যায় আছে। মাফ করে মা দাও। তুমি মিথ্যে কথা বলো? আয় অর্পা, খবরদার একদম পাকামো করবি না। এই কি শেখাচ্ছ তুমি মেয়েকে সব? আই সরি, মাকে সরি বলবো। সরি। বাবা শিখিয়ে দেয় কথা বলবে না। যাও দুধ খাও, খেয়ে ঘুমাও, সকালে স্কুল আছে। আমি কি বসে খাবো নাকি দাঁড়ায় খাবো? দাঁড়িয়ে কেন খাবে? বসে বসে খাবে। আমি কি বিছানা বসে খাবো নাকি ঘোড়ার পিঠে চড়ে খাবো? উফ আল্লাহ, অর্পা এই রাত দুপুরে তুই ঘোড়া পাবি কোথায়? আমার একটা স্পেশাল ঘোড়া আছে, ব্ল্যাক হর্স। আসো মা, আসো আসো, তুমি ঘোড়ার পিঠে চড়ো, ঘোড়ার পিঠে চড়ে দুধ খাবে। কিন্তু বাবা একটা শর্ত আছে। ওটা 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 শর্ত আছে বাবা। ঘোড়ার পিঠে চড়ে কিন্তু বেশিক্ষণ থাকতে পারবে না, তাহলে কিন্তু ঘোড়া শুয়ে পড়বে। নাও 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 দুধ নাও, খাও 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 খাও। বেশিক্ষণ দেরি করলে কিন্তু ঘোড়া শুয়ে পড়বে, তখন কি হবে বলো? শেষ করেছো? খাওয়া শেষ? খাওয়া শেষ? ক্লাস শেষ। গুড নাম। গুড। তোর বাবা হাঁটুতে ব্যথা পাবে, শেষে আবার তার চিকিৎসার জন্য আমাকে ভেটেরিনারি ডাক্তার হতে হবে। মা আমার ঘোড়াটাকে একটু আদর করে দাও না। কি আশ্চর্য মা, দাও না। দুইটা, একটা তোমার একটা আমার। দেখাচ্ছ কেন? দাও না। তোমার নিজের লজ্জা নাই? মেয়েটাকেও বানাচ্ছ বেহায়া। কি শেখাচ্ছ সব মেয়েকে? কি হচ্ছে? আমি কিছু বলছি রে? যাও। প্লিজ তাড়াতাড়ি, আমার দেরি হয়ে যাচ্ছে বাবা। বস। এখন জুতা পড়াচ্ছ, তাড়াতাড়ি করো না রে বাবা। আরে হয়ে গেছে, এত অস্থির হয় না তো। এই শোনো, আমার শরীরটা আজকে বেশ ভালো লাগছে না। তুমি দুপুরে অফিস থেকে একটু বের হয়ে অর্পাকে স্কুল থেকে একটু বাসায় দিয়ে যেও না প্লিজ। এটা কি বলছো? আমি অফিস করবো না? আমার অফিসে কাজ আছে না? আমি অফিস থেকে বেরোবো কি করে? আমি অফিসের বস থাকি যে যখন তখন বেরোতে পারি। আর এটা 1-2 ঘন্টার ব্যাপার হলে হতো, তাই না? আমি পারবো না। থাকো, তুমি তোমার অফিস নিয়েই থাকো। বললাম যে আমার শরীরটা ভালো লাগছে না, তারপরে যদি শুনতো। আর কত করে বললাম কষ্ট করে লোনটা নিয়ে হলেও একটা গাড়ি কেনো না। আমি কি ইচ্ছে করে কষ্ট করছি নাকি? আমার গাড়ি কেনার ক্ষমতা থাকলে আমি গাড়ি কিনতাম না। হয়েছে, তোমার একই লেকচার আমার রোজ রোজ শুনতে আর ভালো লাগে না। মেয়েটার কথা যদি একটু ভাবতে তাও হতো। আই না ধর। মা আমার রিক্সা চড়তে খুব মজা লাগে, আর বৃষ্টির দিনটা আরো মজা। একদম চুপ, সারাক্ষণ বাবার চামচামি। আমাকে সরি বলো, আমাকে সরি বলো। সরি। সরি বলতে হবে না। তোমরা দুজনের একজনও যে আমাকে মন থেকে সরি বলো না সেটা আমি খুব ভালো করে জানি। নে ব্যাগ ধর, আর খবরদার কাপড়ে ময়লা লাগাবি না। যা। কাজটা কি ভালো করেছেন ভাই? কোন কাজটা? আপনাকে ডিজাইনটা জমা দিতে মানা করলাম না? তাও তো আপনি দিলেন। তো আমি আপনাদের কথা ডিজাইন জমা দেবো না? আমি তো এই কোম্পানিতে চাকরি করি, তাই না? আপনাদের বস আছেন, আমার তো বসের কথা শুনতে হয়। আমি বসের কথা শুনবো নাকি আপনাদের কথা শুনবো বলেন? বোকামি যা করার করছেন ভবিষ্যতে আর করেন না। আপনার ভালো চাই, এই জন্য আমরা দুজন আসছি। আমরা কার লোক এটা পরে বলবেন। শুনেন, আপনার জন্য কমিশনের ব্যবস্থা করছি। 3 বছর চাকরি না করলেও সমস্যা নেই। তাছাড়া একবার চাকরি ছেড়ে দিলেও সমস্যা নেই। চিন্তা করেন না, আমরা আছি। কিসের কমিশনের কথা বলছেন আমি বুঝে? বোধাই সাজার
আমরা মিথ্যা কথা কইতেছি না, আপনি বিশ্বাস করতে পারেন। আপনি হ্যাঁ বলতে পারেন, নাও বলতে পারেন। ভাই গণতান্ত্রিক দেশ, আপনি যে কোনো একটা কিছু বলতে পারেন, হ্যাঁ বলতে পারেন, নাও বলতে পারেন, আপনি স্বাধীন। তো খুব তাড়াতাড়ি ভাই, মানে যা করার সেটা। স্যার, সাবের সাহেব দিয়া কনস্ট্রাকশনের ফাইলটা চাচ্ছে। স্যার, ভাবি টিএনটিতে কল দিয়েছিল। হ্যাঁ, ভাবি টিএনটিতে কল দিয়েছিল কখন? কিছুক্ষণ আগে। আপনার মোবাইল বোধহয় বন্ধ। ঠিক আছে, আসতেছি, আমি আসতেছি। তুমি এখানে বসে আছো কেন? কি হয়েছে? শাকিল, হ্যাঁ? অল্পকে তো স্কুলে পাওয়া যাচ্ছে না। অর্গুলো পাওয়া যাচ্ছে না মানে? আছে কোথাও ভেতরে, কি বল না? কোথাও নেই, আমি সব জায়গায় খুঁজেছি, বাথরুম, বারান্দা, সব জায়গায় খুঁজেছি। ওর ক্লাস টিচার বছর নাকি স্কুলে আসেনি, তার মানে তো তাই বললো। তুমি আমার মেয়েকে কোথায় নিয়ে গিয়েছো? আরে কি বলো না বলো, আমি কোথায় নিয়ে যাবো? মানে আমি স্কুলে নামিয়ে দিয়ে গেছি, আমি নিজের নামিয়ে দিয়ে গেছি, তারপর অফিসে গেছি। আচ্ছা আসে। হ্যালো, ভিতরে খুঁজে লাভ নাই। আপনার মাইয়া হন আমগো কাছে। চিন্তা ফেরত চলে টাকা লাগবে 20 লাখ। হ্যালো। এই মিয়া, বাংলা কথা কানে যায় না? 20 লাখ টাকা রেডি করেন। আপনি বোধহয় ভুল করতেছেন। আমি 20 লাখ টাকা কোথায় পাবো? আর আমি তো কোনো ক্ষতি করি না, আমি তো কারো কোনো ক্ষতি করি না। আমার মেয়ের বাচ্চা মেয়ে। লস করাইলেন, লস ওটাই দইব না। যে কমিশনটা পাইলেন ওইটাই দিয়ে দেন। আপাতত কষ্টটা ভুলা যায়। সময় 18 ঘন্টা। টাকা রেডি করে এই নাম্বারে ফোন দিবেন। পুলিশের কাছে নাম্বার গেলে একটা গুলি খরচ করবো, শুধু একটা গুলি। মনে রাখেন। ভাই হ্যালো হ্যালো। আমি কই? আমি কই? কে ফোন করলো? আমি না না, আচ্ছা আচ্ছা কোথায় আছে? কোথায় আছে? অর্পা কই? আচ্ছা, আমি নিয়ে আসছি। তুমি আমি অর্পাকে নামিয়ে বাসায় যাবো। আমি তুমি বাসা যাও, আমি ওকে নিয়ে আসবো 3-4 ঘন্টার মধ্যে নিয়ে আসবো। কেন 3-4 ঘন্টা কেন? কোথায় গেছো অর্পা? আমি অর্পাকে নামিয়ে বাসায় যাবো, তুমি আমার নিয়ে চলো। যেতে হবে। তুমি বাসা ওয়েট করো, আমি ওকে নিয়ে বাসায় যাবো। তুমি এখন বলছো যে 20 লাখ টাকার একটা চেক আমি এখনই তোমাকে দিয়ে দিব, রাইট? জি স্যার। যাও তুমি আসো। তুই কিছু বলবা? স্যার, টাকাটা না পেলেও ওরা আমার মেয়েকে খুন করে ফেলবে স্যার। আমি বুঝতে পারছি না যে তুমি হাউ ডু ইউ এক্সপেক্ট যে আমি তোমাকে 20 লাখ টাকা এখনই তোমাকে দিয়ে দিব? স্যার আমি তো টাকাটা পরিশোধ করে দেবো স্যার। আমাকে লোন দেবেন স্যার। আমি সারা জীবন চাকরি করে আপনার টাকা পরিশোধ করে দেবো স্যার। আমি যেমন করে হোক স্যার। টাকা পরিশোধ করবা? তুমি 20 লাখ টাকা আমার কাছ থেকে লোন চাচ্ছ আর তুমি 15,000 টাকা স্যালারি পাও। তুমি জানো যে তোমাকে এই 20 লাখ টাকা রিপে করতে হলে অন্তত 50 বছর চাকরি করতে হবে এখানে। ক্যান ইউ ডু দ্যাট? অ্যান্ড মোর ওভার তোমার এখানে জব দরকার হতে পারে, বাট তুমি কীভাবে আশা করলা যে আমারও তোমাকে দরকার? স্যার, যে কারণে আমার মেয়েটা কিডন্যাপড হয়েছে স্যার, সে কারণটা কিন্তু এই কোম্পানি স্যার। আমার কোম্পানির জন্য কিন্তু আমার মেয়েটা কিডন্যাপড হয়েছে স্যার। আমরা লাস্ট যে প্রজেক্টটা পেলাম স্যার, সেই প্রপোজাল জমা দিতে গিয়ে তো খান সাহেবের সঙ্গে আমাদের ঝামেলা হয় স্যার। খান সাহেবের লোকজন আমাকে থ্রেট করে স্যার। আমাকে অনেক টাকা ঘুষ অফার করেছিল স্যার। আমি আমার কাছে সবার উপর ছিল স্যার আমার কোম্পানি স্যার, আমার কমিটমেন্ট। আমি আমার অফিসের কাজে স্যার কখনো কোনো কম্প্রোমাইজ করি নাই স্যার। আমি
সকাল বিকেল রাত দুপুর আমি স্যার আমার 7 বছরের চাকরিতে স্যার আমি কোনোদিন ছুটি নেই স্যার, শুধু এবার না স্যার। আমার এই 7 বছর চাকরিতে আমি কখনোই আমার অফিসের উপরে কোনো কিছুকে স্থান দেই না স্যার, আমি কোনোদিন ছুটি নেই নাই, না শুক্র না শনি। আমার কাছে আমার অফিস সবার উপরে ছিল, আমার কাছে সবার উপর ছিল স্যার। আমার অফিস আমার কমিটমেন্ট স্যার, সেই রেজাল্ট এই স্যার, এই রেজাল্ট। 7 বছর একটা কোম্পানির পেছনে খাটার পর আজকের রেজাল্ট এই স্যার। লিসেন, তুমি আমার সামনে ভয়েস রেজ করছো। দিস ইজ অফিস, ওকে? হাউ ডিয়ার ইউ আর, আমি তোমার এমপ্লয়ার। ট্রাই টু বি প্র্যাকটিক্যাল। ইমোশনাল কথাবার্তা আমার সামনে বলবা না। আর তুমি যে বিহেভটা করলে আমার এখনো উচিত তোমাকে গলা ধাক্কা দিয়ে বের করে দেওয়া। ইউ নো আমি কেন সেটা করবো না? বিকজ তুমি যা কন্ট্রিবিউট করেছো এই কোম্পানিকে, সেটাকে আমি মনে রাখতে চাই, সেটা ভ্যালু আমি দিতে চাই, কিন্তু কোনো সিচুয়েশনে অ্যাডভান্টেজ নিবা না। তুমি যাও এখন, 1050 টাকা দেওয়া যায় নাকি আমি একটু দেখবো। তুমি নেক্সট ওয়ার্কিং ডেতে আসো প্লিজ, ইউ মে গো নাও। কি তাকিয়ে আছো কেন? আই সেড ইউ মে গো নাও। দীপু স্টিল আলমারির সেফটি লকার ভিতরে 6000 টাকা টাকাটা কই? আমি কই হ্যাঁ, ওকে আনতে যাচ্ছি। তুমি যাচ্ছ আনতে মানে? তো কোথায় যাচ্ছ? এত অল্প কার কাছে? হ্যাঁ? কার কাছে আছে? কার কাছে আছে আপা? ওই হয়েছে কি ওই তুমি কোথায় যাচ্ছ? কার কাছে রেখে এসেছো তুমি ওকে? যাচ্ছি আমি। আচ্ছা টাকাটা কি করছো বলো না, সেফটি লকার 6000 টাকা ছিল না? তুমি রেখে লোককে সোনাচুরি বানিয়ে দিলে না? এই হ্যাঁ? এই কার কাছে আছো? ও হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা ওই ইয়ে তোমার কাছে কোনো টাকা আছে? 6-10-12 হাজার কিছু টাকা হবে আমার কাছে। আমার বন্ধুর খুব ঝামেলা যাচ্ছে তো, তো ওকে দিতে হবে। ওটা আমি যাই ওর পাকে নিয়ে আসি। ওর পাকে নিয়ে এসে তারপর কথা বলি। হ্যাঁ আর মেয়েকে সত্যি করে বলো, তুমি আমার সাথে মিথ্যে কথা বলতে পারো না, কিন্তু আমি তোমার চোখ দেখে বুঝতে পারছি তুমি আমার কাছে চুল খাবে। কোথায় যাচ্ছ? আমি আনতে চাচ্ছি, তুই দরজা আটকাও না, দরজা আটকাও। বেটা কুত্তে কামড়াইছে না ওই মাড্ডে হাপে লড়ান দেছে এরকম দৌড়ে এই নাই এই দাও ওকে আর দিয়ে কি দেহার মধ্যে কি ভিতরে যাবে একটু। ভিতরে স্যার বাংলাদেশে নাই। খান সাহেব খান সাহেব স্যার বাংলাদেশে নাই, সে বিদেশে। ওনার ম্যানেজার কিংবা বাসায় কেউ নেই? ম্যানেজারের লগে লই বিদেশ গেছে। কে আছেন বাসায়? ওনার ছোট মাইয়াটা আছে ঘরের মধ্যে। আমি কোন সঙ্গে একটু দেখা করতে পারি? এটা কি খয়রাতির মাইয়া? মিনিস্টারের মাইয়া, মিনিস্টারের বাড়ি, মিনিস্টারের সিকিউরিটি। এবার তালাটা ভালো করে আটকা ধাক্কা দিয়ে একটু হানতে যাইবে। না না আমার খুব জরুরি দরকার, আমার খুব জরুরি দরকার। আমি একটু কথা বলে চলে যাবো, আপনি আমার সঙ্গে সঙ্গে থাকেন। মিনিস্টারের গেটের মধ্যে কিন্তু রাইতে কোনো দেহাটা নাই। আমি কইলাম এনতে যা পুলিশ ডাকতে। ভাই আমি ওনাকে বলবো যে ওনার এত কথা বাবাকে যেন ফোনে ধরে, আমি বলবো বাবার সাথে ফোনে কথা বলছি। যা কইছি যা, নাহলে ওই যে পুলিশ আসছে কিন্তু ডাক দেমু। ভাই আমার খুব জরুরি দরকার, আপনার ব্যবস্থা করে দেন, আপনি ব্যবস্থা করে দেন। যা কইলাম, নাহলে রুডি কলা লইয়া বাইবুনে কিন্তু জেলখানা দেখা করতে পারবে না। আবার দৌড়া যারে দৌড়তে ওই যে পুলিশ দৌড়তে দেখছো কেমন ভয় পাইছে? দেখছো
ভালো হটিয়া তার গেটে ডিউটি করবি যদি মুই আসবে তো কাল মরি যে গেটটা দেখবে কেডা মোর তুই তো মনে মনে আর কইতেছ অনেকদিন ধরে 40 খাও না মুই মরলে তুই ইচ্ছা মতন খাবি আর মোর ওই সিকিউরিটি অফিসারের চাকরিটা তুই পাবি তোর ইচ্ছা ইয়া হয় তোমারে কইছে আবার আবার থামেন থামেন আমি কেডা যাইবেন কমবে এই কারে পিছিয়ে ম্যাডাম নাইলা আপা ওনার বিয়ে ঠিক হয়েছে যে ইংল্যান্ডে থাকে আসিফ সাহেব আমি ওনার বন্ধু ও স্যার ওই আম্মেও কি ইংল্যান্ডে থাকেন হ্যাঁ দরজা খুলেন আচ্ছা স্যার আয় না না আপনার ম্যাডামকে তাড়াতাড়ি বলেন যে স্যার মুই কইতেছি আপনি যান আসসালামু ভাবি ওয়ালাইকুম সালাম ভাবি শাকিল আহমেদ বসুন থ্যাংক ইউ ভেরি মাচ
সরি ফোন না করে আসবার জন্য। না না ইটস ওকে। আপনি কবে এসেছেন? আমি গত পরশু। আচ্ছা। আপনি সত্যি কিছু মনে করেননি আমি ফোন না করে চলে এসেছি বলে? না না ইটস ওকে। আপনি একবার সরি তো বলেছেন। আসলে আসিফের তো অনেক ফ্রেন্ড, আপনার নাম কখনো বলেছে আমার ঠিক মনে পড়ছে না। দ্যাটস রিয়েলি ফানি। আপনি আমার আসল নামটা নিশ্চয়ই শুনেছেন আসিফের কাছ থেকে। আশফাক আমার নাম, আমাকে ও আশফাক বলেই ডাকে। আর শাকিল আমার নিকনেম, আমার প্যারেন্টসরা ডাকে। অ্যাকচুয়ালি আই এম ক্যারিং এ নিউজ ফর ইউ। কীরকম? আপনাদের বিয়েটা যেহেতু সেটেল ম্যারেজ, সেহেতু আপনাকে নিয়ে আসিফের মধ্যে এক ধরনের অস্বস্তি আছে। আপনি কি আসিফকে সত্যি পছন্দ করেন, নাকি আপনার বাবা আসিফকে পছন্দ করেছে বলেই আপনি মেনে নিচ্ছেন এই জাতীয় ভাবনা আর কি? আসিফ আপনাকে অনেকবার বলতে চেয়েছে, আমার ধারণা যে বোঝাতে পারেনি, তাই না? আপনি আনডাউটেডলি অনেক স্মার্ট, মেধাবী, সুন্দরী। আপনার অনেক অ্যাডমায়ার থাকবার কথা, আর আপনারও নিজের কাউকে পছন্দের থাকারই কথা। এটাই স্বাভাবিক। সব কিছু মিলিয়ে বাঙালি ছেলেদের যা হয় আর কি। এইসব বিষয় নিয়ে আসিফের সাথে আমার দু একবার কথা হয়েছে, তবে আপনি যেটা বলছেন তার দুটোই সত্য। মানে? আমি আসলে আসিফকে অপছন্দ করি না, আবার বাবার পছন্দ বলেও মেনে নিচ্ছি, এটাও সত্য। তাহলে আমি আসিফকে আশ্বস্ত করতে পারি যে ভাবনার কিছু নেই। আপনি যা ফিল করেন বলতে পারেন। তবে আমার দিক থেকে একটা অনুরোধ আছে, বিয়েটা যেন কারোর জন্য কম্প্রোমাইজ হয়ে না যায়। আসিফ খুব ভালো ছেলে, আর আপনাকে আমার যতটা মনে হয়েছে খুব ভালো মনে হয়েছে। আর আমার কাছে সবচেয়ে যেটা মনে হয়, দুজন মানুষ একসাথে হবার আগে কিছু যৌক্তিক বিষয়ে এক জায়গায় আসা দরকার, আর আসিফ সেটাই চাইছে। তাই? আসিফ আর কি কি চাইছে বলুন তো? আসিফ পেশায় চিকিৎসক, তবে একটু অন্তর্মুখী, কিন্তু ভাবনা চিন্তায় যথেষ্ট রকম আধুনিক। তবু সে চাইছে যে আপনি যদি আরও সময় নিতে চান নিতে পারেন, সমস্যা নেই ওর দিক থেকে। আমি আসলে বাবার সিদ্ধান্তই মেনে নেব, এটাই ভেবে রেখেছি। তাহলে আমি
ও মাই গড, কত শাপলা! ওগুলো শাপলা না, পদ্ম। শাপলা কোনটা আর পদ্ম কোনটা? লালটা হলো পদ্ম আর শাপলা হলো সাদাটা, বাকিটা জানি না। বাকিটা কি? সবকিছু শেষে বাকি কিছু একটা থেকেই যায়, যেটা আমরা কেউ যাই। কি ব্যবস্থা নিতেছেন আপনারা? আমাদের সর্বোচ্চ লেভেল কি করতেছে? এখানে মেলা বসায় দাঁড়া রয়েছে, একটা মেয়েকে খুঁজে বের করতে পারেন না আপনারা। কিসে শান্ত হবো? এখানে মেলা বসায় দাঁড়া রয়েছে, কোনো ভাল নাই কিছু নাই। আপনার মেয়েকে আমরা পকেটে নিয়ে ঘুরতে কি ধরনের কথা? আরে কিসের আসতে কথা বলবো? 18 বছর বয়স হবে, 15 করে কাটাবো। আমাদের ছোট থেকে একটা নাই দরকার, আমি দিনে রাখলাম। একটা মিনিস্টারের মেয়েকে খুঁজে বের করতে পারবে না। আমাকে 101টা নীল পদ্ম এনে দেবেন? দিতে পারে যদি কবি এবং কবিতার নাম বলতে পারেন। কবিতার নাম বলতে পারবো না, তবে কবির নাম বলতে পারবো। সমাজ মজুমদার। আমাকে কি আপনি অশিক্ষিত মনে করেন নাকি? সুনীল। এখন নিশ্চয়ই পুরো নাম জানতে চাইবেন। সুনীল গঙ্গোপাধ্যায়। ও, মনে পড়েছে। কি? কেউ কথা রাখেনি। কেউ কথা রাখে? আমি রাখি। দিতে পারি এক শর্তে। প্লিজ, আমাকে আর কোনো কবিতার কথা জিজ্ঞেস করবেন না। আমার কবিতার সংগ্রহ খুবই কম। ঠিক আছে, জিজ্ঞেস করবো না। আপনি অন্য কথা জিজ্ঞেস করতে পারেন। অন্য কথা? আচ্ছা বলুন তো, বলুন তো এটা কি? কলি। কলি। আর এটা? ফুল। আপনি দেখি সত্যি সত্যি আমাকে অশিক্ষিত মনে করেন। আপনি যদি অর্ধেক উত্তর দেন আমি তো সেটাই ভাববো আপনাকে, তাই না? আমি অর্ধেক উত্তর দিয়েছি। তো আপনি বাকি অর্ধেকটা দিয়ে দিন। ফুল। হুম। যে কথা তোমাকে বলা হয়ে গেছে। কলি। যে কথা তোমাকে আজও বলা হয়। এত মুগ্ধ হওয়ার কিছু নাই। এসব একটা কথা আমার না, সব চুরি করা। একটা আমার কথা না, সব চুরি করা। চুরি করতে পারে কজন? চুরি করতে পারে কজন এটা না বলে আপনি বলেন যে কজন পারে সুন্দর কিছু। প্লিজ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনিও কিন্তু পুরোটা বললেন না, অর্ধেক কাজটাই করলেন। পুরোটা আপনি বলেন তো। আমি বলবো? Will you marry me? Will you marry me? আচ্ছা তোমরা যাও, আমি ওনার সাথে একটু কথা বলি। স্যার বলেন। সমস্যা, আমার সমস্যা এখন আমাকে বলতে হবে। সারা দুনিয়ার মানুষ জানে, সারা বাংলাদেশের মানুষ জানে আমার মেয়ে কিডন্যাপ হয়ে গেছে, আমার মেয়েকে ধরে নিয়ে গেছে, আমার মেয়েকে আমি কাছে পাইতেছি না। আপনার মতো পুলিশের লোক কি করতেছেন আপনারা? স্যার আমার উপর আস্থা রাখতে হবে, এবং আপনি যে অনুভূতির কথা বলছেন এটাও আমি খুব ভালো করে ফিল করি। আপনার মেয়ে চলে গেছে, আপনার মেয়ে হারিয়ে গেছে। আমরা এটা খুঁজে বের করার জন্য অলরেডি আমি 2টা টিম এখানে ইনভলভ করেছি, তারা তন্ন তন্ন করে খুঁজছে। কিসের কাজ করতেছে, কোথায় কাজ করতে? আমি জানি সব বাইরে তারা আড্ডা মারতেছে, এখানে বাজার বসায় দিছে। হ্যাঁ, আপনার লোক যদি এখানে দাঁড়া থাকে আমার মেয়েকে কোথা থেকে বার করবে, কোথা থেকে বার করবে? স্যার আমি কিছু প্রশ্ন করি আপনাকে। আচ্ছা, আমি আইছি আপনার কাছে, আপনি আমার প্রশ্ন উত্তর দেবেন কি? আপনি এখন আমার থেকে প্রশ্ন উত্তর নিতেছেন, এই কাজ নিয়ে বসছেন আপনি। আচ্ছা করেন করেন, আপনি একটা কেন 1400 বড় আমার প্রশ্ন করেন করেন। আচ্ছা ঠিক আছে স্যার, আমি আমাদের একটা ইনফরমেশন আছে, সেই ইনফরমেশন বেসিসে আপনাকে বলছি
যে আপনার মেয়ে সকালবেলা একটা ছেলের সাথে কথা হয়, সেই ছেলে লন্ডনে থাকে, সে ঢাকায় এসেছে এবং সেই ছেলের সাথে সে চলে গেছে। তা আমরা ধরেই নিতে পারি যে কি করলেন রে এগুলো? মাই আমার খবর রাখেন আপনি? এই আমার মেয়ে আমি আলো বাতাস দেখতে দেই না। দেশের মধ্যে যে আজে বাজে পোলাপানের জন্ম হয়েছে, এই সব পোলাপানের জন্য আমি আমার মেয়ে আড়াল করে রাখি। আপনি এখন আমার মেয়ে স্বেচ্ছায় বেরিয়ে গেছে, কি সব কলিগুলা? আমাদের বাংলাদেশ পুলিশ এখন অনেক অ্যাডভান্স হয়ে গেছে বিভিন্ন ক্ষেত্রে, ইনভেস্টিগেশন হোক, ইন্টারোগেশন হোক, এই যে আপনার কিডন্যাপিং কেস এটা উদ্ধার করা, সেই জন্য আমার উপর আপনার আস্থা রাখতে হবে। কি টেকনোলজির কথা বলেন আপনি? কি করছেন আপনি? হ্যাঁ, ওই যে মোবাইল দিয়ে কি আপনি কেমনি খুঁজে বের করে এগুলো করছেন? হ্যাঁ, তারপরে হেলিকপ্টার নিয়ে গেছেন, আপনারা কি গাড়ি বাড়ি নিয়ে গেছেন, জঙ্গল শেষে বেড়াইছেন, কিছু করেন না, আপনার গোড়া রান্না করছেন। কিভাবে ইনভেস্টিগেশন করতে হবে, কিভাবে আপনার মেয়েকে ধরে আনতে হবে, এটা আমি খুব ভালো করে জানি। সেখানে মোবাইল ইউজ করতে হবে না হেলিকপ্টার ইউজ করতে হবে না আমার জনবল ইউজ করতে হবে, আমি খুব ভালো করে জানি। এটার এক্সপার্ট আপনি না, তাহলে আপনি আমার জায়গায় হতেন, আমি আপনার জায়গায় থাকতাম। অ্যাজ এ ডিসিডিবি আপনাকে কথা দিচ্ছি, আপনার মেয়েকে। স্যার ওই মন্ত্রী সাহেব তো বাসায় নেই, কমে গেছে, আমি করতে না স্যার। সেটা তো আমরা জানি। মন্ত্রী সাহেবের মেয়ে ঘটনার দিন কখন বেরিয়েছে? স্যার ওই 10টা 10:30 বাজবে, ওই 5-10 মিনিট এদিক ওদিক করতে রে। মোর হাতে তো গড়িয়ালে না, ওই সঠিক টাইমটা জানি না স্যার। তার সাথে বেরিয়েছে? ওই ওনার নাম হইলে এই শাকিল সাহেব, ওই যে মন্ত্রী সাহেবের মাইয়া যার লাগে বিয়ে হইব না, ওই যে লন্ডন থাকে, ওনার বন্ধু শাকিল সাহেব, উনিও লন্ডনতে আইছে স্যার। শাকিল সাহেবটা আসলে কি? স্যার মুই কিন্তু আসলে সত্যি কথা কইছি, মুই কিচ্ছু জানি না, মোর নামে কিছু লেখেন টেকে না। হ্যাঁ স্যার, তুই কথা কইছ না, মুই কি মিছা কথা কইছি? মিছা কথা কই নাই তো, সব হাসা কথা কইছে স্যার। স্যার, আপনার মেয়ে কিডন্যাপ হয়েছে, আপনার প্রতিক্রিয়াটা কি? আমার প্রতিক্রিয়া, আমার মেয়ে কিডন্যাপ হয়েছে আর আমার প্রতিক্রিয়া আমরা জানাইতে হবে। রাখেন, প্রশ্ন আমি করতেছি। আপনার মেয়েকে কারা কিডন্যাপ করেছে বলে আপনি মনে করেন? এটা আবার কারা? আমার প্রতিপক্ষ, আমার দলের হোক আর আমার দলের বাইরের হোক, অপোনেন্ট গ্রুপ হোক, তারা আমার মেয়েকে তুলে নিয়ে গিয়ে আমাকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করতেছে। এই সহজ কথাটা আপনারা বুঝেন না। আপনার মেয়েকে কিডন্যাপ করেছে, আপনি কি নিশ্চিত হয়ে কথাগুলো বলছেন? এটা নিশ্চিত হওয়ার কি আছে? আমার মেয়েকে কিডন্যাপ করে নিয়ে গেছে, এর নিশ্চিতের কি আছে? আমি দেখতেছি আমার মেয়েকে কিডন্যাপ করে নিয়ে গেছে, আপনারা চতুর্দিকে খবর নিতেছেন, পুরো ডিবি অফিস এখান থেকে পুরো পুলিশের লোকজনের যারা তন্ন করে খুঁজতেছে, আপনি বলতেছেন এখন আমি কি নিশ্চিত কিনা? কি ধরনের কথা বলেন? আমরা তো নিশ্চিত হয়েছি, আমি নিজেই ইনভেস্টিগেশন করেছি। আপনার মেয়ে স্বেচ্ছায় একজন যুবকের সাথে সে আপনার বাসা থেকে চলে গেছে। এই আজব গবি কথা কোত্থেকে আপনারা পান? এই ডিবিও বলে একই কথা, একই সুরে আপনারা কথা বলতেছেন। আপনারা কি, আপনারা তো অন্তত লেখাপড়া করছেন, আপনারা সহজ কথাটা বুঝেন না? ও হচ্ছে কি আমার মেয়ে? আমি নিজেই ইনভেস্টিগেশন, আমার কথাটা শুনেন। আমি ইনভেস্টিগেশন করেছি, আমি ওকে, আপনি নিশ্চিত হয়ে আপনাকে ইনভেস্টিগেশন বলেছি। করছেন। এই যে আপনি যে কথা বলতেছেন এত বারে বারে, আপনার মধ্যে গলত আছে। কই এরা তো ভদ্রলোক, এরা তো আমাকে কত সুন্দর সুন্দর কথা বলতে পারে। আপনার প্রশ্ন করেন, আপনার কেন দাঁড়ায় রয়েছেন, আপনার কেন ওর কথা শুনতেছেন? আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে না? কি অন্যরা কি করেছে সেটা আমি জানি না, কিন্তু যেহেতু আমি নিজে ইনভেস্টিগেশন করেছি, আমি নিজে ছায়ার মতো এটি অনেক খুব গুরুত্ব সহকারে আমি তদন্ত করে দেখেছি। আপনি ইনভেস্টিগেট করছেন, হ্যাঁ? তাহলে এখানে কি দাঁড়ায় দাঁড়ায় ঘোড়ার রান্না খান, ঘোড়ার গাছ খাটেন? শোনেন ভাই, ওকে জানতেন করেন মেয়ে নাকি? আমার মেয়ে সে, তাকে আমি আলো বাতাস পর্যন্ত দেখতে দেই না, তাকে আরামায়েশে রাখি। সেই মেয়ে ঘরের থেকে সুচ্ছুড়ায় বেড়ে যাবে আরেকটা ছেলের জন্য। এই আপনার কোনো কথা বুঝতেছি না বলেন? আপনি নিশ্চিত না হয়ে কথাগুলো বলছেন, মিডিয়ার সামনে কথা বলার আগে কনফার্ম হয়ে আসবেন, তারপরে আপনি কথা বলবেন। সাংবাদিক ভাইদের সাথে আমি সব সময় জেনে শুনেই কথা বলি। আপনাদেরকে আমি কখনো ওই নিম্নমানের সাংবাদিক মনে করি না। আপনারা যে ভালো সাংবাদিক, আপনারা যে ন্যায়ের উপরে আছেন, আপনারা ন্যায়ের কথা বলেন, সেটা আমি জানি শুনে বলতেছি। এবং আমি আবারও বলতেছি, আমার মেয়েকে তুলে নিয়ে গেছে, আমার মেয়েকে কিডন্যাপ করে নিয়ে গেছে, আমার প্রতিপক্ষরা আমার মান সম্মান নিয়ে তারা টানাটানি করতেছে, আমার সংসার ভেঙে দিচ্ছে। আপনারা সেটা বুঝেন? আপনি দেশের খবর রাখছেন ঠিকই, আপনার মেয়ের খবর আপনি নিজে রাখেন নাই। আর ইনভেস্টিগেশন আমরা করেছি, যেহেতু আমরা একটা বাবার মেয়ে যখন কিডন্যাপ হয়ে যায়, আমি বাবা হিসেবে আমি যাই না যাই না আপনাকে এখানে যাব, এটা কি আপনাদের মাথায় ঢুকছে? স্যার, আপনার প্রতিক্রিয়াটা কিন্তু আপনি বলেননি। ওহ, আমার প্রতিক্রিয়া, আমার মেয়েটা হারায় গেছে, আমার মেয়েটাকে তুলে নিয়ে গেছে, আমার মেয়ে কিডন্যাপ হয়েছে, আমার প্রতিক্রিয়া যে কি শুনবেন আপনি? আমার প্রতিক্রিয়া হইতেছে
কেউ কথা রাখেনি। কেউ কথা রাখে? আমি রাখি। বলুন তো এটা কি? কলি। কলি। আপনি এমন ভাবে ঘুমাচ্ছিলেন যে আপনাকে ডাকতে ইচ্ছে করছিল না। আমি ঘুমিয়েছি কখন? কি হয়েছে আপনার? মানে ভালো ঠিক আছে? কি হচ্ছে আপনার? আপনি আমাকে জিজ্ঞেস করছেন? ও মাই গড, জিজ্ঞেস করছেন? আপনি দিস ইজ দ্য ফার্স্ট টাইম যে বাসার বাইরে এভাবে ঘুরতে এসেছেন, তাই না? এরকম আকাশের কাছাকাছি, আলো আকাশের কাছাকাছি আসছে, তাই না? যে কারণে সময় কখন পার হয়ে গেছে আপনার রাইট? হ্যাঁ, দরজা বন্ধ করো। আমি একটু বাইরে গিয়েছিলাম আপনার নিরাপত্তার জন্য। আমার নিরাপত্তার জন্য? এখানে কি বাঘ ভাল্লুক কাছে নাকি? ও, মানুষ যখন বাঘ ভাল্লুক হয়ে ওঠে তখন মানুষের চাইতে ভয়ঙ্কর আর কিছু না। আপনার বাবার কথাই ধরুন না। এখানে বাবার কথা এসছে। না না, আপনার কথা সূত্র ধরেই বলছি। আচ্ছা, আপনার বাবাকে কে না চেনে বলেন? এখন আপনি পরিকল্পনা করে না, আমি 10টা সন্তুষ্ট করবো। এত রাত পর্যন্ত আমি বাইরে, আমাদের আমাদের বের হওয়া উচিত, যাওয়া উচিত। আচ্ছা, আপনি কিছু খাননি, আপনি খাবেন না? আমি আমি সত্যি কিছু খাবো না, আমি খেতে পারবো না। কি বলছেন? ওরা আপনার জন্য এত কষ্ট করে রান্নাবান্না করেছে, অনেক কিছু রান্নাবান্না করেছে। তাছাড়া আপনি আমার গেস্ট। না না, আমাকে মা ফোনে না পেলে মা অস্থির হয়ে যাবে, আর বাবা জানতে পারে বাবা আমাকে শেষ করে দেবে। আমি ফোনে দেখ ওগুলো আমার রুমে। এত চমকে যাচ্ছেন কেন আপনি? এত চমকানো কি আছে? আচ্ছা, আমি কি এরকম ঘুমিয়েছি না? আপনি সত্যি সত্যি গেছেন সুন্দরের কাছে এলে যে মানুষ পাগল হয়ে যায়, আপনি হচ্ছেন তার পাহাড়। যাই হোক, আমাদের যাওয়া উচিত। কিন্তু আপনি তো এখন যেতে পারবেন না। কেন? গাড়িটা একটু অন্য কাছে পাঠিয়েছি, ঘন্টাখানেক লাগবে। গাড়িটা আসুন, এই ফাঁকে আপনি ফ্রেশ হয়ে, ঠিক আছে? আপনি ঘন্টায় বন্ধ করে
খাবেন না? হ্যাঁ আমি খেয়েছি। আপনি এমনভাবে ঘুমাচ্ছিলেন যে দেখে খুব মায়া হচ্ছিল, তাই একা একা খেয়ে ফেলেছি। সরি, আই অ্যাপোলোজাইজ। খেতে পারছেন? হাতে খেতে পারেন না? আমি আবার হাত ছাড়া খেতে পারি, উল্টো। গাড়িটা কখন আসবে? আচ্ছা চলে আসবে, গাড়ি চলে আসবে, এই 10-15 মিনিটের মধ্যে চলে আসবে। প্রিয় দর্শক, এইমাত্র টেলিফোনে পাওয়া এক অসমর্থিত সূত্রে খবর পাওয়া গেছে যে সমাজের বিশিষ্ট রাজনীতিবিদ, ব্যবসায়ী এবং প্রাক্তন মন্ত্রী জনাব নওয়াজ খানের একমাত্র কন্যা নায়লা খান আজ সকাল থেকেই নিখোঁজ রয়েছেন। তবে কে বা কারা এই নিখোঁজের পেছনে রয়েছেন সে ব্যাপারে এখনও কোনো খবর পাওয়া যায়নি। এ বিষয়ে পুলিশ প্রশাসনের সাথে যোগাযোগ করা হয়েছে, তবে পুলিশ প্রশাসন বলছে তাদের কাছে এ ধরনের কোনো অভিযোগ বা তথ্য নেই। তারা নায়লা খানের পরিবার, জনাব নওয়াজ খানের পরিবারের সাথে যোগাযোগ করে এই বিষয়ে আমাদেরকে জানাবেন এবং সেই সাথে আমাদের রিপোর্টার তৎপর রয়েছেন এই বিষয়ে যে কোনো ধরনের খবর পাওয়ার ব্যাপারে। আমার সেলফোন ওটা আমার কাছে থাক। মানে You got kidnapped. আরে বাবারে, সব মিশা কথা, বিশ্বাস করো সব মিশা কথা। আমার নামে ষড়যন্ত্র করতেছে। আরে আমার নামে তো কিছু নাই। আমার নামে কিছু না পেয়ে আমার মেয়েরে কিডন্যাপ করে নিয়ে গেছে। আমার মেয়েরে কিডন্যাপ করছি আমার সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য। সামনে ইলেকশন, আমি যেন মানুষের সামনে মুখ দেখাইতে না পারি। আরে বেটা, তোরা আমার মেয়েরে কিডন্যাপ করছিস, তুই আমার চিনিস? তখন 14 গোষ্ঠীর আমি বান্ধব, এক গোষ্ঠীতে বান্ধব। আপনার কিছুই করা লাগবে না। কি বলো তুমি? কি করতে হবে না? তুমি কোনো কথা গেলে নাকি? তুমি আমার একমাত্র মেয়ের জামাই। তোমার যা ক্ষতি হবে, যত ক্ষতি হবে, আমি সব কড়াই ঘন্টায় পোষায় দিব। এগুলো নিয়ে তুমি চিন্তা করো কেন? এই এই আমার যা আছে এগুলো কার জন্য? বুঝো না কিছু? আমার কিছুই লাগবে না। কি? আমি কি এক গ্লাস পানি পেতে পারি? আরেকটা কথা বলবো। আপনি আমাকে কিডন্যাপ করেছেন কেন? আপনার টাকা লাগবে? আপনার কত টাকা লাগবে আপনি বলুন, আমার বাবার কাছে চাইতে হবে না। আমার অ্যাকাউন্টে অনেক কোটি টাকা আছে। আমি সত্যি কাউকে বলবো না। আপনি বলুন আপনার কত টাকা লাগবে। আমার টাকার কোনো প্রয়োজন নেই। তাহলে কেন কিডন্যাপ করেছেন আমাকে? আপনি কি চান আমার বিয়েটা ভেঙে যাক?
আপনি কিডন্যাপ করেছেন শুনলে আসিফ আমার সাথে বিয়েটা ভেঙে দেবে। এই তো চান আপনি। তখন আমি বাধ্য হব আপনাকে বিয়ে করতে, তাই না? কিন্তু এটা তো অসুস্থ মানুষের আচরণ। আপনি তো একবার আমাকে প্রপোজ করে দেখতে পারতেন, আমি তো রাজি হতেও পারতাম। জানেন, আমার সাথে কখনো কোনো ছেলের বন্ধুত্ব হয়নি। কি করে হবে? বাবার ভয়ে কোনো ছেলে আমার সামনে আসার সাহসই পেত না। প্রপোজ করা তো অনেক দূরের কথা। একটা কথা বলি, হাসবেন না। আপনাকে আমার ভালো লাগতে শুরু করেছিল। আপনাকে বিশ্বাস করেছিলাম বলেই আপনার সাথে বাইরে বেড়াতে বেরিয়েছিলাম। কিন্তু আপনি এটা কেন করলেন? আপনি ইচ্ছে করলে আমার হাতের বাঁধনটা খুলে দিয়ে এখনো আমাকে প্রপোজ করতে পারেন। আমি রাজি হয়ে যেতেও পারি। প্রিয় দর্শক, দীর্ঘ 24 ঘন্টা পেরিয়ে গেলেও এখন পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি নায়লা খানকে, যিনি বিশিষ্ট রাজনীতিবিদ, ব্যবসায়ী এবং প্রাক্তন মন্ত্রী জনাব নওয়াজ খানের একমাত্র মেয়ে। পুলিশ এখনও পর্যন্ত তার অপহরণের কোনো কিলকিনারা করতে পারেনি। বাড়ির সিকিউরিটির বরাত দিয়ে জানা গেছে, সর্বশেষ নায়লা খানকে দেখা গেছে লন্ডন প্রবাসী একজন ব্যক্তি যার নাম শাকিল, তার সঙ্গে বেরিয়ে যেতে। এই মুহূর্তে সেখানে উপস্থিত রয়েছেন আমাদের সিনিয়র রিপোর্টার GM তসলিম। তিনি উপস্থিত রয়েছেন জনাব নওয়াজ খানের বাড়ির গেটের সামনে। দেখুন তার রিপোর্ট। প্রিয় দর্শক, একজন লন্ডন প্রবাসী চিকিৎসকের সাথে নওয়াজ খানের একমাত্র কন্যা নায়লা খানের বিয়ের বিষয়টি দিন তারিখ নির্ধারিত থাকলেও বিয়ের ঠিক কয়েকদিন আগে হবু বরের এক বন্ধুর সাথে তিনি অভিসারে বেরিয়েছিলেন। নওয়াজ খানের বক্তব্য, এটা তার রাজনৈতিক প্রতিপক্ষের ষড়যন্ত্র। পুলিশ নায়লাকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু এখনও কোনো কুল কিনারা করতে পারেনি। তবে ঘটনাটা কি আসলেই অপহরণ নাকি স্বেচ্ছায় প্রেমিকের সাথে গৃহত্যাগ? এই রহস্যের উদ্ঘাটন কেবলই সময়ের ব্যাপার মাত্র। GM তসলিম, ATN বাংলা, ঢাকা। কি কখন থেকে ছেলেটার সাথে পাকপক করে যাচ্ছ? হ্যাঁ, কথা বললে কথা শুনছো না কি বাবা? তুমি তো ওর পানিও খেতে দিচ্ছ না। কি হলো? চলো বাবা, তুমি চলো আমার সাথে চলো। তুমি তো কোনো মাংস খাও না। তোমার জন্য আমি বড় বড় কই মাছ, চিংড়ি মাছ, ইলিশ মাছ, তুমি তো সরাসরি খাও, তাই না? আসো আসো আসো। প্রিয় দর্শক, এইমাত্র আমাদের হাতে নায়লা খান অপহরণের ফলো আপ রিপোর্ট এসে পৌঁছেছে। এর পেছনে দেখা গেছে সম্পূর্ণ ভিন্ন রকম একটি কাহিনী লুকিয়ে রয়েছে। সমাজের অর্থলোভী কিছু দুষ্কৃতিকারী শাকিল ও দীপা, যারা স্বল্প আয়ের চাকরিজীবী, তাদের একমাত্র মেয়ে 8 বছরের কন্যা অর্পাকে অপহরণ করে নিয়ে যায় এবং পরবর্তীতে এই শাকিলের কাছে তারা 20 লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। কিন্তু স্বল্প আয়ের হওয়ার কারণে শাকিল এই 20 লক্ষ টাকা দিতে পারে না এবং এর ফলাফল দেখা যায় দুষ্কৃতিকারীরা তার মেয়ের লাশ রাস্তায় ফেলে রাখে। সন্তানহারা মা দীপা এখন হাসপাতালের বেডে শুয়ে আছেন নির্বাক, তার মুখে কোনো কথা নেই। এবং আমাদের কাছে এও খবর রয়েছে, দেখা গেছে যে সমাজের এইসব দুষ্কৃতিকারীদের সাথে সমাজের প্রভাবশালী ব্যক্তিদের যোগসাজশ রয়েছে। তাদেরই ছত্রছায়ায় এইসব দুষ্কৃতিকারীরা বেড়ে উঠেছে। প্রশ্ন থেকে যায়, সমাজের প্রভাবশালী ব্যক্তিদের ছত্রছায়ায় এইসব দুষ্কৃতিকারীরা আর কত অর্পার জীবন কেড়ে নেবে? প্রিয় দর্শক, আমরা এখন চলে যাচ্ছি অন্যান্য সংবাদে। আমার একটা মাত্র সন্তান, আমার মেয়ে যদি কিছু, আমি তোমার ছাড়ো না কই দিলাম। উনি বড় পলিটিশিয়ান হয়েছে, রাজনীতিবিদ। তোমার এই পলিটিক্সে আমার মেয়ে সর্বনাশ করছে। চুপ, একদম চুপ। এই কথা কথা পলিটিক্সে দোষ দাও কেন? পলিটিক্সে এত খোঁড়া দাও কেন? পলিটিক্স আমার মায়েরে খাইছে। এই ইয়ে তোর গাড়ির গর্দনে এত যে গয়না, এগুলো করতে কাটছে? হ্যাঁ, লকার ভর্তি গয়না কে দেয়? এই যে আলমারি ভর্তি শাড়ি, এই যে এই শাড়ি আমি চেন্নাই থেকে কিনে দিয়েছি 34,000 টাকায়, ইন্ডিয়ান টাকায়। ওরে বাবা রে বাবা, উনি আবার এই নেপাল ব্যাংকক ঘুরেন না, ওইখানে ভালো লাগে না। উনি যাবেন বিলাত, ইংল্যান্ড, সুইজারল্যান্ড, আমেরিকা। ওরে মরে মা, বছরে একবার না 3 বার যাওয়া লাগবে, বাতাস লাগবে, ঘন্টায় ঘন্টায় গাড়ি চেঞ্জ। সকালে একটা, দুপুরে একটা, রাত্রে একটা, উনার এক গাড়িতে চলে না। এই
আমি যদি পলিটিক্স না করতাম এগুলো তোকে দেখতিনি। তোর বাপ দাদা কদ্দ গুষ্টি আই না তোরা এগুলো দিতে পারতো নাকি? খবরদার কোনো খোটা দেবেন না। তোমার এই শাড়ি গয়না আমি কিচ্ছু চাই না, নিয়ে যাও সব। সব আপনি আমাকে দূরে কোথাও নিয়ে যেতে পারেন, আরো অনেক দূরে, যেখানে আমার বাবার ছায়া থাকবে না, রাজনীতির কোনো ছায়া থাকবে না। আপনাকে না বলেছিলাম আমার অ্যাকাউন্টে কয়েক কোটি টাকা আছে, সব আমার বাবার দেয়া। আমি আমার সব টাকা দান করে দেব। আপনি চাইলে আমি আমার সব টাকা আপনাকে দিয়ে দিতে পারি। নেবেন? এই এই বসে বসে কি বাতাস খাস নাকি রে? আমার মায়া বাড়িতে নাই, তোর বাতাস খাস? টাকা দাম ওইখান থেকে। তখন আমি বান্দরবান পাঠাবো, বান্দরবান না তখন আমি পেদার ঠিক ঠিক পাঠাবো। সিরাজ তুই আমারে। স্যার প্লিজ স্যার, আপনি উত্তেজিত হবেন না। আমার মেয়ে কি অবস্থায় রয়েছে, আমার মেয়ের যে একটা কিছু হয় তোকে আমি চাটা করে ফেলবো, তোর কাইটা ফেলবো বাইরে থেকে। আমরা চেষ্টা করছি স্যার, আমাদেরও তো আসলে সীমাবদ্ধতা আছে স্যার। আমরা চেষ্টা করছি সবচেয়ে আন্তরিকতা দিয়ে, সবচেয়ে প্রায়োরিটি দিয়ে স্যার আপনার মেয়েকে উদ্ধারের চেষ্টা করছি স্যার আমরা। এই শালা, আমি ক্ষমতায় নাই বলে মনে করছি আমার পাওয়ার সব চলে গেছে। আমি আসতেছি, লাখ লাখ হাজার হাজার কোটি কোটি টাকা খরচ করবো, তারপর আসবো, তারপর আমি দেখে নিবো তোদের শিখে আমি বান্দরবানের জঙ্গলে পাঠাবো। সরি স্যার, এইভাবে কথা বলবেন না স্যার। আমরা চেষ্টা করছি, অলরেডি 3টা টিম আমার কাজ করছে স্যার আপনার মেয়েকে উদ্ধারের জন্য। প্রিয় দর্শক, আজ আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন বিশিষ্ট রাজনীতিবিদ, ব্যবসায়ী এবং প্রাক্তন মন্ত্রী জনাব নেওয়াজ খান, যার একমাত্র মেয়ে নায়লা খান গত 48 ঘন্টা ধরে নিখোঁজ রয়েছেন। আমরা আজকে এই বিষয়ে তার সাথে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে তাকে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা আমাদের আলোচনা শুরু করতে যাচ্ছি। আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা আমাদেরকে সরাসরি প্রশ্ন করতে পারেন। জনাব নেওয়াজ খান আপনাদের প্রশ্নের উত্তর দেবেন, তবে স্ক্রিনে দেখানো টেলিফোন নাম্বারগুলোর মাধ্যমে আপনারা আমাদেরকে প্রশ্ন করতে পারেন। জনাব নেওয়াজ খান, আপনাকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। ধন্যবাদ। তবে প্রথমে আপনি একটা মিস্টেক করছেন। আপনি বলছেন আমার মেয়ে নিখোঁজ হয়েছে। আমার মেয়ে কিন্তু নিখোঁজ হয়নি, সে কিডন্যাপ হয়েছে। এই কথাটা আপনি সুন্দর করে শুদ্ধ ভাষায় এটা বলেন। জনাব নেওয়াজ খান, এটা লাইভ চলছে। আর ঠিক কিসের লাইভ, কিসের কি মরা? আমরা আমাদের আলোচনা শুরু করি। শুরু কর। জনাব নেওয়াজ খান, আমরা জানি যে নায়লা খান আপনার একমাত্র মেয়ে, উনি গত 2 দিন ধরেই নিখোঁজ রয়েছেন এবং আপনি বলছেন যে উনি অপহৃত হয়েছেন। তো পুলিশ কেমন তৎপর এই বিষয়টিতে, আপনি কেমন কাজ করছে তারা? আমি তো ফেড আপ। আমি তো কি বলবো, একটা মেয়ের বাবা হয়ে আমি আর কতটুকু কি বলতে পারি? পুলিশ তো কি যে করতেছে, কোথায় হাতি ঘোড়া নিয়ে মারতেছে আমি তো জানি না। আমি তো হওয়ার মধ্যে আছি। এখন আমি কি জবাব দেব সেটা তো আমি আপনাদের কাছে ঠিক খোলাসা করে বলতে পারতেছি না। আমি জানি না বিষয়টা। আপনার কি মনে হয় এই অপহরণের পেছনে কারা থাকতে পারে বা কি উদ্দেশ্য থাকতে পারে আপনার মেয়েকে অপহরণ করার পেছনে? সব জায়গায় একই রকম প্রশ্ন। এই যে ডিবি অফিস থেকে বাইরেছি, ডিবির লোকজন সেম প্রশ্ন করতেছে, ডিবির থেকে বাইরে এই যে আমাদের সাংবাদিক ভাইয়েরা একই রকম প্রশ্ন করতেছে। এই একই রকম প্রশ্ন শুনতে শুনতে তো আমি তো হয়রান হয়ে গেলাম। তো জনাব নেওয়াজ খান, আপনি ঠিক কি ধরনের প্রশ্ন আশা করছেন আমার কাছ থেকে? হায় আল্লাহ, আমি আপনার কাছ থেকে কি ধরনের প্রশ্ন আশা করতেছে আমি কেমনে কমো? আপনি আমারে জিজ্ঞেস করেন, আমি কি আপনাকে শিখাই দিব আপনি এটা জিজ্ঞেস করেন আমারে? জনাব নেওয়াজ খান, আপনার কাছে কিন্তু আমার একটি প্রশ্ন ছিল যেটির উত্তর আপনি এখনো দেননি। সেটি হচ্ছে, আপনি দাবি করছেন আপনার মেয়ে অপহৃত হয়েছে। কি অপহৃত হয়েছে? আমার মেয়ে কিডন্যাপ হয়েছে। আপনি শুদ্ধ করে কিডন্যাপের কথা বলেন, অপহৃত এটা তো আমি মানেই বুঝি না। তো এই কিডন্যাপ বা অপহৃত যেটাই আপনি বলে থাকেন, এর পেছনে উদ্দেশ্যটা কি? কে করতে পারে এই কাজটা? এই একটা সহজ কথা, এইটা যদি আপনারা না বোঝেন আর আপনারা যদি জনগণকে না বুঝান তাহলে কেমনে হবে? এটা হচ্ছে গিয়ে আমার প্রতিপক্ষ। আমি যে এক্স মিনিস্টার ছিলাম, আমি যখন মিনিস্টার ছিলাম গত টার্মে, তখন আমাদের দলের কিছু লোক এটা নিয়ে মহাজেলাস হয়েছে।
এটা আমি যে মিনিস্টার হয়েছে তারা পছন্দ করে নেই, সাথে সাথে অপোজিশন যারা আছে আমার বিরোধী দল তারা তো আমার পেছনে বাইজেই আছে। এখন দুই গ্রুপ একসাথে হয়ে আমার পেছনে লাগছে, আমার মেয়েকে অপহরণ করায়, আমার মেয়েকে কিডন্যাপ করে আমাকে সমাজের কাছে হেয় প্রতিপন্ন করতেছে। এটা তো সহজ কথা, এটা বোঝাননি কেন? এইবার আমি আবার তো মিনিস্টার হব। এবার আমিও দেখব, এক একটার মুখোশ আমি খুলে ফেলে দিব, আমার দলের হোক আর অন্য দলের হোক আর যেই হোক আর দূর হোক, এটা বন্ধ করেন না। টেলিফোন বাজে। জনাব নেওয়াজ খান, প্রিয় দর্শক একজন কিছু জানতে চাচ্ছেন, আমরা দেখি দর্শক কি জানতে চাচ্ছেন আপনার কাছে। প্রিয় দর্শক, আপনি আপনার নামটি বলুন এবং সেই সাথে আজকে জনাব নেওয়াজ খানের কাছে আপনার কি প্রশ্ন সেই প্রশ্নটি বলুন। নমস্কার দিদি, জনাব নেওয়াজ খানের কাছে আমার প্রশ্ন, উনি বারবার মুখোশ খুলে দেওয়ার কথা বলতেছেন, সমাজে কারা মুখোশ পরে আছে, উনি কার মুখোশ খুলে দেওয়ার কথা বলতেছেন? জনাব নেওয়াজ খান, আপনি শুনলেন একজন দর্শক জানতে চাচ্ছেন, এই যে আপনি মুখোশ খুলে দেওয়ার কথাটি বলছেন, এই আপনি কার মুখোশ খুলে দিতে চাচ্ছেন? দেখেন, আমি এইসব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তো এই যে আপনাদের স্টুডিওতে আসি নাই। আমার মেয়ে কিডন্যাপ হয়েছে, আমি এই প্রতিবাদ জানানোর জন্য আসছি। আমার দেশের জনগণ জানুক একজন মিনিস্টারের মেয়ে কিডন্যাপ হয়ে যায়, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা কি ধরনের দেশে আমরা বসবাস করি? আবার দূর ধরেন তো, আগে ধরেন। জানতে চাচ্ছি, আমি দেখি কি জানতে চাচ্ছেন। হ্যালো, জি আপনি বলুন, আপনার নামটি বলুন এবং সেই সাথে আপনার প্রশ্নটি বলুন। আমার নাম শাকিল। আমি জনাব নেওয়াজ খানের কাছে জানতে চাই, যারা ওনার মেয়েকে কিডন্যাপ করেছেন, যদি উনি ধরতে পারেন তাদের কি শাস্তি দেবেন? এই বিষয়ে আপনার কি মন্তব্য জনাব নেওয়াজ খান? ও মা, এটা কি ধরনের প্রশ্ন করলেন রে ভাই? দেশের প্রচলিত আইন অনুযায়ী তার শাস্তি হবে 363 ধারার ওই ক্ষমতা বলে তার 7 বছরের মানে জেল হবে। আমার আরেকটা প্রশ্ন আছে, যারা কিডন্যাপ করে মেরে ফেলে তাদের কি শাস্তি হওয়া উচিত? এই বিষয়ে আপনার বক্তব্য কি? এই বিষয়ে তো আমার বক্তব্য একেবারে সমান। তার মৃত্যুদণ্ড হবে, তাকে প্রয়োজনে ফাঁসিতে ঝুলায় মেরে ফেলানো হবে। প্রিয় দর্শক, আপনার যদি আরো কিছু প্রশ্ন থেকে থাকে আপনি করতে পারেন। ধন্যবাদ আপা। জনাব নেওয়াজ খান সাহেব, কিছুদিন আগে শহরে আপনার বাড়ি থেকে মাত্র কয়েক মাইল দূরে অর্পা নামে 6 বছর একটা বাচ্চা মেয়েকে কিডন্যাপ করে তার বাবার কাছে 20 লক্ষ টাকা দাবি করা হয়। বাচ্চাটার দরিদ্র বাবা টাকাটা দিতে না পারায় বাচ্চাটার লাশ রাস্তা ফেলে রেখে যায় তার বাবার চোখের সামনে। যারা এই কাজটি করেছে তাদের কি শাস্তি হওয়া উচিত বলে আপনি মনে করেন? জনাব নেওয়াজ খান, এই প্রশ্নের উত্তরে আপনি কি বলতে চান? ভাই, এটা তো একদম সহজ কথা। মৃত্যুর বদলে মৃত্যু, হত্যার বদলে হত্যা, তাকে কতল করা হবে, প্রয়োজনে তাকে ওই হ্যাং করে দেওয়া হবে, ব্যাস। জনাব শাকিল আরেকটি প্রশ্ন করতে চাচ্ছেন, বলুন। ধন্যবাদ আপা এবং নেওয়াজ খান সাহেব। আমার প্রশ্ন হইতেছে, যদি এই কাজটা জনাব নেওয়াজ খান সাহেবের পালিত গুন্ডারা করে থাকে তাহলে কি তারা একই শাস্তি পাবে? জনাব নেওয়াজ খান, এই অবস্থায় আপনি কি করবেন যদি সেটা আপনারই দলের কোনো পালিত গুন্ডার দ্বারা হয়ে থাকে এই কাজ? তারও শাস্তি হবে, দেশের প্রচলিত আইন অনুযায়ী তারও শাস্তি হবে, তারও ফাঁসি হবে। তবে আমার একটা কথা, আমার সাথে আমার কোনো পালিত মানে সন্ত্রাসী আমার সাথে চলে না। আমার সঙ্গে যারা চলে তারা আমার দলের একনিষ্ঠ কর্মী, তারা আমার সাথে চলে। এবং তারা যদি কোনো অবস্থায় কোনো রকমের অপকর্ম করে, অবশ্যই এই দেশের প্রচলিত আইন অনুযায়ী তার শাস্তি হবে। আপনার পিছনে যারা ঘোরাফেরা করে মানে আপনার দলীয় কর্মী আর পালিত গুন্ডার মধ্যে কি কোনো পার্থক্য আছে জনাব নেওয়াজ খান সাহেব? জনাব শাকিল, আপনাকে অনেক ধন্যবাদ। আজকে আপনি অনেকগুলো প্রশ্ন করছেন যেগুলো আমাদের তরফ থেকেই ছিল। দেখি জনাব নেওয়াজ খান কি বলেন। জনাব নেওয়াজ খান, উনি যেরকম বললেন যে এই মুহূর্তে এই পরিস্থিতিতে দলের একজন কর্মী এবং গুন্ডার মধ্যে কি আদৌ কোনো পার্থক্য রয়েছে? এ ভাই, আপনি কে বলতেছেন? মানে আপনি কি করেন, মানে আপনি কোন দল করেন? আর আপনি নামটা যেন কি বলছিলেন, একটু আবার আরেকবার বলেন তো। আমি শাকিল আহমেদ। আপনার মেয়েকে আমি কিডন্যাপ করেছি। আপনার মেয়ে নায়লা খান আমার কাছে আছে এবং আমার কাছেই থাকবে। কি রে, তোর কত বড় সাহস, তুই আমার মায়ের ধরে নিয়ে গেছিস? তোরে আমি ঠ্যাং ধরে ছিঁড়ে গেলাম বেটা, তুই আমার চিনিস? দেখেন আপনি, এই বেটা নাকি আমার মেয়ের ধরে নিয়ে গেছে, আমার মেয়ের কিডন্যাপ করতে। জনাব শাকিল, আপনি আমাদেরকে একটু বলবেন যে এই অপহরণটা আপনি কিভাবে করেছেন বা এই অপহরণের পেছনে আপনার উদ্দেশ্যটা কি? অর্পা নামে যে মেয়েটিকে কিডন্যাপ করে 20 লক্ষ টাকা মুক্তিপণ দাবি করা হয় এবং না পেয়ে সেই শিশুকন্যাটিকে খুন করা হয়। আমি সেই শিশুকন্যাটির হতভাগা বাবা। এখন আপনি বর্তমানে কি চাচ্ছেন এবং জনাব নেওয়াজ খানের মেয়ে নায়লা খান কেমন আছেন? আপা, আমাকে আমার কথা শেষ করতে দিতে হবে। জি অবশ্যই বলেন। যারা আমার মেয়েকে কিডন্যাপ করেছিল তারা এই নেওয়াজ খানের এই প্রশ্রয়ে বেড়ে ওঠা সন্ত্রাসী। জনাব নেওয়াজ খান
আপনারা রাজনীতির সওদা করতে পছন্দ করেন। আমাকে আমার মেয়েটাকে ফিরিয়ে দিতে পারবেন? যদি পারেন আমিও আপনার মেয়েকে ফিরিয়ে দেব। যদি না পারেন, যারা কাজটি করেছিল তাদের অন্তত পুলিশের হাতে তুলে দিন। আমি আপনার নিরপরাধ মেয়েটিকে সসম্মানে বাড়ি পৌঁছে দেব। আর যদি কোনোটাই না পারেন, তাহলে আমার কাছে যেমন আমার কন্যার লাশ এসেছিল, আপনার কাছেও আপনার কন্যার লাশ পৌঁছে যাবে। সময় মাত্র 6 ঘন্টা। জনাব শাকিল, উনি লাইনটি ডিসকানেক্ট করে দিয়েছেন। হে ভাই, হে বাবা শোন, দেখ এতক্ষণ আমি যা বলছি আর তুইও যা বলছিস, এগুলো সব ভুলে যা, আমি ভুলে যাবো। তুই বাবা আমার মেয়েটার কোনো ক্ষতি করিস না রে বাবা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, ব্রাভো 4, ব্রাভো 3, হ্যাঁ তুমি কি করছো? কোথায়? ব্রাভো 2, অন্য সব কাজ বাদ। প্রচন্ড প্রেসারে আছি আমরা। ঘেরাও করো। লিখুন স্যার, বাড়ির চতুর্দিক থেকে আমরা ঘিরে ফেলেছি, চতুর্দিকে পুলিশ আছে।
যদি সাহস পেতাম, আপনার চোখের সমস্ত জল আমি বুঝে দিতাম। দেবেন? তোর কোনো ক্ষতি নেই তোমার? তোর কোনো ক্ষতি করছে? তুই আমার তুই ঠিক আছিস তো? কথা কইলে কেন নিব? তোর কোনো ক্ষতি আছে? আমি একদম গলা টিপে মেরে রাখলাম। একটা সত্তাম না। বল বল, তোর কোনো ক্ষতি আছে? কথা কয় না। যাও না, মেয়েকে কি করে দেখো না। দেখছো তো, শুনছো তো? আরে ওর কিছু হয়নি বললো, শুনছো না? আরে আমার মেয়ের ক্ষতি করবে এরকম কোনো বাপের বেটা আছে নাকি? সব ছেড়ে ফেলবো না। আপনার শান্ত হন। আমি শান্তই আছি, তুমি কোনো চিন্তাই করো না। হ্যাঁ, ওর কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে, আপনি শান্ত হন, আপনি আসেন। হ্যাঁ, আমি শান্ত আছি। আচ্ছা, আসেন। হ্যাঁ, তুমি আসো আসো আসো।